দেবযানী দেবী তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে আসানসোল নামক শহরে বাস করতেন। দেবযানী দেবীর ছেলে পার্থ পদ্মা নামের একটি মেয়েকে বিয়ে করেছিল। পদ্মা ছিল অত্যন্ত ভালো মনের একটি মেয়ে। দেবযানী দেবীর মেয়ে ছিল অত্যন্ত পেটুক স্বভাবের একটি মেয়ে। তার সবসময় খিদে পেত এবং তার সমস্ত খাবার জোগান দেওয়ার দায়িত্ব ছিল পদ্মার ওপর। এরকমই একদিন, বৌদি, কত বেলা হয়ে গেল, ব্রেকফাস্টটা দাও। সেই কখন তুমি চা বিস্কুট আর অমলেট দিয়ে গেছো, প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে কোনো খাবার দিলে না। তুমি কি আমাকে না খাইয়ে রোগা করে দিতে চাও নাকি? দেখো, আমার চেহারা এমনিতেই রোগা। তোমাকে তো এই আধা ঘন্টা হলো ডবল ডিমের অমলেট দিলাম, এক প্যাকেট বিস্কুট দিলাম আর এক মগ ভর্তি চা দিলাম, তারপরেও তোমার আধা ঘন্টা পরেই খিদে পেয়ে গেল। একটু তো ব্রেকফাস্ট বানাতেও টাইম লাগবে। নিজে তো বাড়ির একটা কাজও করো না, শুধু অর্ডার করো। আমাকে তো একটু হেল্পও করতে পারো। মা, দেখেছো, তোমার বৌমার কথা শুনেছো? আমাকে এখন নাকি রান্নাঘরে গিয়ে হেল্প করতে হবে, তবেই আমি খেতে পারবো, না হলে আমি খেতে পারবো না। আর তোমার বৌমা আমাকে সব সময় খাওয়া নিয়ে খোঁটা দেয়, সেটা তুমি দেখতে পাও না? তুমি তো কই কিছু বলতে পারো না বৌমাকে? ওহ নিশা, সব সময় এরকম কমপ্লেন করিস না। তোর বৌদি তো ঠিকই বলেছে, একটু তো গিয়ে হেল্পও করতে পারিস। তোর তো আজকে কলেজও নেই, সব সময় বসে না থেকে একটু তো মাঝে মাঝে বৌদিকেও হেল্প করতে পারিস। আর বৌমা, মেয়েটা কদিনই বা বাড়িতে আছে, তুমি আর ওকে খাওয়া নিয়ে খোঁটা দিও না। তুমি তো সব সময় তোমার বৌমাকেই সাপোর্ট করো, আমার সাপোর্টে তো কথাই বলো না। আমার খাওয়া নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, তখন আমি দাদাকে বলে দেব যে আমার জন্য যাতে করে আর কোনো খাবার দাবার না নিয়ে আসে, তাহলে তোমাদের শান্তি হবে তো। এই বলে নিশা রাগে উঠে চলে গেল এবং পদ্মাও রান্নাঘরে চলে গেল। বৌদি, আজকে দুপুরে একটু ভালো কিছু বানিও তো, অনেক দিন হলো বিয়ে বাড়ির খাওয়া খাইনি। তাই আমি মনে মনে ভাবছিলাম যে আজকে লাঞ্চে বিয়ে বাড়ির স্টাইলে একটু রান্নাবান্না খাবো। এই ধরো, যেমন সামনের পাতে একটু কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে একটু আলুর দম করবে, তারপর একটু ফ্রায়েড রাইস আর কষা মাংস, তারপর একটু সাদা ভাতের সঙ্গে নবরত্ন ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, আর বেগুনি করতে ভুলো না যেন। তার সঙ্গে ফ্রুট চাটনি বানাবে আর পাঁপড়, আর দই মিষ্টিটা না হয় দাদা নিয়ে আসবে। আমি দাদাকে ফোন করে বলে দিচ্ছি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইরে কি পরিমাণে গরম তুমি জানো? এই এত রান্না আমি করতে পারবো না, আমার তো রাত্রি হয়ে যাবে এত রান্না করতে করতে। তার থেকে বরং তুমি কোনো থালি অর্ডার করে নাও, এগুলো সব কিছুই তুমি থালিতে পেয়ে যাবে। মা, দেখেছো আমি এমন কি দাবি করেছি বলো তো? অনেকদিন বিয়েবাড়ির স্টাইলে আমি খাবার দাবার খাইনি, তাই আমি তোমার বৌমার কাছে একটু আবদার করেছি যে আমাকে একটু বিয়েবাড়ির স্টাইলে খাবার বানিয়ে দাও। ও তো আমারও বৌদি নাকি, আমি তো একটু আবদার করতেও পারি। আমি তো ওর একমাত্র ননদ। তোমার বৌমা সেটাও বানিয়ে দেবো না বলছে, এখন কি করি বলো তো? আর ওই বাইরে থেকে থালি অর্ডার দিয়ে খেতে আমার ইচ্ছে করে না। তা ইচ্ছে করবে কেন? বাইরের থালিতে তো আর গান্ডে ফিন্ডে গিলতে পারবে না, তাই এসেছে আমার মাথা খেতে। সেই যেদিন থেকে বিয়ে করে এসেছি বাড়িতে, সেদিন থেকে একটুও শান্তি নেই। বৌমা, কি এত ভাবছো? যাও না, খাবারটা বানিয়ে দাও না। মেয়েটা কতদিন পরে একটু বায়না করছে, ও কদিনই বা থাকবে এই বাড়িতে? তারপর তো তুমি তোমার মতন করেই থাকবে। যাও, মেয়েটা যখন খেতে চাইছে বানিয়ে দাও। পদ্মা গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল এবং সে তার ননদের পছন্দ মতো সমস্ত রকমের রান্না করলো। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফ্রায়েড রাইস, সাদা ভাত, মাটন কষা, নবরত্ন ডাল, চাটনি, পাঁপড় এবং দই মিষ্টিটা পার্থ নিয়ে এসেছিল। খাবার টেবিলে বসে নিশার খাওয়া দেখে সবাই প্রায় একদম অবাক হয়ে গেল। প্রায় 1 কিলো মাটন নিশা একলাই শেষ করে দিল। তাছাড়াও ফ্রাইড রাইস, 10টা কড়াইশুঁটির কচুরি, 2 বাটি আলুর দম, তাছাড়া 20টা রসগোল্লা, এমনকি 1 বাটি চাটনি, 20টা পাঁপড়, প্রায় 1 কিলো দই সব খেয়ে ফেললো সে একলাই। তারপর নিশা বলল, ও কি ভালো খেলাম বৌদি, থ্যাংক ইউ। তুমি এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলে যে আমি সব খেয়ে ফেললাম। তোমাদের বোধহয় একটু কম পড়ে গেল। ঠিক আছে, আমি একটু রেস্ট করতে যাচ্ছি, তোমরা একটু কুলিয়ে গুছিয়ে খেয়ে নাও আর কি। এই বলে নিশা নিজের ঘরে চলে গেল এবং পদ্মা এইসব দেখে শুনে অবাক হয়ে গেল এবং পদ্মা বলল, এত রান্না করেও আমরা কিছুই খেতে পেলাম না। আমি তো না হয় কম খাই, একটু ডাল ভাত হলেই হবে। তোমরা কি খাবে তোমরা দেখে নাও, আমার আর ভালো লাগে না, আমি পাগল হয়ে যাব এবার। এত সব খাবার দাবার পরে বিকেলবেলা নিশা যখন ঘুম থেকে উঠল, তখন সে তার দাদাকে বলল, এই দাদা, যা না রে, একটু ভানু কাকুর দোকান থেকে গরম গরম ভেজিটেবিল চপ নিয়ে আয়, আর সঙ্গে 2-3টে ডিমের চপও নিস। খুব খেতে ইচ্ছে করছে রে, যা না একটু। ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি।
ভানু কাকু এমনিতে চপগুলো খুব ভালোই বানায়, আমারও খুব ভালো লাগে। তাহলে সবাই মিলে একসাথে বসে চপ মুড়ি খাওয়া যাবে। এই বলে নিশার দাদা চপ নিতে ভানু কাকুর দোকানে চলে যায় এবং কিছুক্ষণ পর সে চপ নিয়ে ফিরে আসে। পদ্মা, তুমি একটু গরম গরম চা করে নিয়ে এসো, আর একটু বাটি করে মুড়ি নিয়ে এসো। আজ আমরা সবাই মিলে মুড়ি, চপ আর চা খাবো। অনেকদিন চপ মুড়ি খেতে খেতে আড্ডা দেওয়া হয়নি। আজকে একটু বেশি করেই চপ নিয়ে এসেছি সবার জন্য। কই কই দেখি দেখি দাদা, কতগুলো চপ নিয়ে এসেছিস? ও বাবা, এ তো মাত্র 12টা চপ নিয়ে এসেছিস। এই 12টা চপ তো আমি একলাই খেয়ে ফেলবো। হ্যাঁ, সবার জন্য একটা করে টমেটো চপ, একটা করে ভেজিটেবিল চপ আর একটা করে ডিমের চপ নিয়ে এসেছি। মোট 3টে করে সবার জন্য। 3টে চপ অনেক, এই গরমে এত চপ খাওয়া ভালো না, তাই তো আমি আনলাম না বেশি করে। আর তাছাড়া এগুলো তো বাইরের তেলে ভাজা, তাই বেশি খাস না। মা দেখেছো, প্রথমে তোমার বৌমা খোঁটা দিত আমাকে খাবার নিয়ে, এখন তোমার ছেলেও শুরু করেছে। আজ বাবা থাকলে এরকম হতো না, বাবা ঠিক আমাকে সমস্ত কিছু খাবার খাইয়ে দিত। ঠিক আছে যাও, তোমরাই খাও, আমি খাবো না। নিশা, ঠিকই তো বলেছে তোমার দাদা, এই গরমে বেশি চপ খাওয়া ভালো না। আর তাছাড়া তুমি যদি এত চপ খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আর তাছাড়া তুমি দুপুরে যথেষ্ট খাবার খেয়েছো। বৌমা, তোরা দুজন কি শুরু করেছিস বলতো? মেয়েটাকে একটু শান্তি করে খেতেও দিবি না নাকি? যা, আমার ভাগের চপটা আমার মেয়ে খাবে, আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, তাহলে তোদের শান্তি তো। আমি তো ওর ভালো চাই বলেই বলেছিলাম মা। ঠিক আছে, আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আমি আর ওর ব্যাপারে কিচ্ছু কথা বলবো না। ও যা ইচ্ছে খাক, আমার কিচ্ছু দেখার দরকার নেই। তারপর যখন শরীর খারাপ হবে তখন যেন আমাকে বলতে আসবেন না। এই বলে পদ্মা রান্নাঘরে চা করতে চলে গেল এবং সমস্ত ভেজিটেবিল চপ, ডিমের চপ, টমেটো চপ এগুলো নিশা বসে বসে খেলো। এরকমভাবে নিশার খাওয়া রোজ দিন বেড়েই চলতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। তারপর তাদের একটি বিয়ে বাড়ি থেকে নেমন্ত্রণ আসে। মা তাড়াতাড়ি বেরো, দাদা বৌদিকে বলো তাড়াতাড়ি রেডি হতে। আমি কিন্তু ফার্স্ট ব্যাচেই বসবো, নইলে বিয়ে বাড়ি খাওয়ার কোনো মজাই নেই। এই বলে তারা সকলে মিলে বিয়ে বাড়িতে চলে গেল এবং সেখানে নিশা প্রচুর পরিমাণে খাবার খেলো। যত খাবার আসছিল কোনো খাবারেই সে না করছিল না, সমস্ত খাবার সে খেয়ে যাচ্ছিল। পদ্মা কিছুই বলছিল না। নিশার মা একটু আধটু বারণ করলেও নিশা কিন্তু কোনো কথাই শুনছিল না। না শুনেই সে সমস্ত খাবার খেয়ে যাচ্ছিল। তারপর তারা সমস্ত খাবার খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলো। রাতে নিশার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ও বাবারে, মরে গেলাম, পেটে ব্যথায় মরে গেলাম, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বৌদি, দাদা, মা। নিশার মা ভয় পেয়ে গিয়ে ছেলে বৌমাকে ডাকতে থাকে এবং তারা সবাই মিলে নিশাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর নিশাকে বলে, এতটা খাবার খাওয়া কখনোই শরীরের পক্ষে উপযুক্ত নয়। ওনার এই অতিরিক্ত খাবার খাওয়ার ফলে হজমগত সমস্যা হয়েছে। খাবার খাবেন, কিন্তু পরিমিত পরিমাণে। অতিরিক্ত খাবার আমাদের শরীরের জন্য উপযুক্ত নয়। তাই আমি একটা ডায়েট চার্ট বলে দিচ্ছি, সেই অনুযায়ী ওনাকে খাবার খেতে হবে। তারপর 1 মাস পর আমাকে চেক আপ করিয়ে যাবেন। এই বলে ডক্টর একটি ডায়েট চার্ট করে দেয়। তারপর পদ্মা বলে, দেখলেন তো মা, এই জন্যই আমি ওকে খাবার খেতে বারণ করতাম অতিরিক্ত পরিমাণে। আর আপনি হয়তো ভাবতেন আমি ওর জন্য খাবার বানাতে চাই না বলে এরকম করছি। অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া একদমই ভালো না। আমি এটাই ওকে বোঝাতে চাইতাম সব সময়। বৌদি, আমাকে ক্ষমা করো। মা, দাদা, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। আমার এই অতিরিক্ত লোভ তোমাদের এত সমস্যায় ফেলেছে। এবার থেকে আমি পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করব। আর ডক্টর যেভাবে আমাকে ডায়েট করতে বলেছে সেইভাবেই আমি খাবো। এরকমভাবেই নিশা ডক্টরের কথা মতো ডায়েট চার্ট ফলো করতে থাকে এবং তার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকে। তারপর থেকে নিশা কোনোদিনই বেশি খাবার খেত না। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।